হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করছি তোমরা প্রত্যেককেই ভালো আছো। তোমাদের গত যে ক্লাস করিয়েছিলাম বচন, তোমরা খুবই ভালোভাবে বুঝেছো আশা করছি। তো তোমরা আমাদের টেস্ট আইকিউ চ্যানেলের সাথে যুক্ত আছো এবং এখনও যে সমস্ত তোমাদের বন্ধুরা এই টেস্ট আইকিউ চ্যানেলের সাথে যুক্ত হয়নি তাদের কিন্তু বলবে অবশ্যই যুক্ত হতে। কারণ এখানে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা কিন্তু এই টেস্ট আইকিউ চ্যানেল কিন্তু পরিচালিত হয়, তোমরা সেটি ইতিমধ্যে জেনেছো। এবং প্রত্যেকটি স্যার কিন্তু যথাযথভাবে তোমাদের খুব ভালো করে কিন্তু পড়ানোর চেষ্টা করছে। তো দেখো, আমি তোমাদের বিশ্বজিৎ স্যার বাংলার। তো আজকে তোমাদের টপিক হচ্ছে পথ পরিবর্তন। তো এই পথ পরিবর্তন চ্যাপ্টারটা কিন্তু এই ইউনিটটা কিন্তু একটু বড়। তো তোমরা কিন্তু মন দিয়ে এই পথ পরিবর্তনটা কিন্তু শুনবে এবং ফলো করবে, না ছাড়া কিন্তু বুঝতে পারবে না। তো পথ পরিবর্তনে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। তো একটি পথ পরিবর্তনের প্রশ্ন কিন্তু থাকবেই, আপার প্রাইমারি হোক বা সিটেট কিন্তু থাকবেই। তো দেখো, তোমাদের পথ পরিবর্তন। তো প্রথমেই তোমাদের বলবো পদ কাকে বলে। তো শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হলে তাকে পদ বলে। যে শব্দগুলো সেই শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হলে তাকে পদ বলে। তাহলে শব্দ কাকে বলবো আমরা? যে সমস্ত ধ্বনিগুলোর অর্থ থাকে সেই সমস্ত ধ্বনিগুলোকেই আমরা শব্দ বলি। তো সেই শব্দের সঙ্গে যখন বিভক্তি যুক্ত হবে এবং বাক্যে যদি ব্যবহৃত হয় তাকে তখন আমরা কি বলবো? পদ বলবো। পদকে কয়টি ভাগে ভাগ করা যায়? না, পদকে 5টি ভাগে ভাগ করা যায়। কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। তো বিশেষ্য, বিশেষ্য কাকে বলে? যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, জাতি, ধর্ম, গুণ, অবস্থা, কার্য, সমষ্টি ইত্যাদির নাম বোঝায় তাকে কিন্তু বিশেষ্য বলে। তাহলে ব্যক্তি, বস্তু, স্থান, জাতি, ধর্ম, গুণ, অবস্থা, কার্য, সমষ্টি ইত্যাদির নাম বোঝায় তাকে বিশেষ্য বলে। যেমন সবার উপরে মানুষ সত্য। তাহলে সবার উপরে মানুষ সত্য, এই যে একটা বিশেষ্য পদের উদাহরণ। এখানে দেখো, এই যে মানুষ সত্য, এই যে সত্য কথাটা, এটা তো একটা গুণ। এটা গুণ কি গুণ নয়? এটা তো একটা গুণ, সত্য। যে মানুষ হচ্ছে সত্য। সবার উপরে কে সত্য? না, মানুষ হচ্ছে সবার উপরে সত্য। তো দেখো, এই বিশেষ্য পদের কিন্তু ভাগ আছে। কি কি? বেশ কিছু ভাগ আছে। সংজ্ঞাবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, সংখ্যাবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, অবস্থাবাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য, ক্রিয়াবাচক বিশেষ্য ইত্যাদি কিন্তু ভাগগুলো আছে। তো দেখো, প্রথমে সংজ্ঞাবাচক বিশেষ্য। আমরা কাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলবো? যে বিশেষ্য পদ দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, দেশ, স্থান, নদী, পর্বত, সমুদ্র, গ্রন্থ, প্রতিষ্ঠান ইত্যাদির নামকে বোঝায় তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলে। মানে যে বিশেষ্য দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি হতে পারে, দেশ হতে পারে, স্থান হতে পারে, নদী হতে পারে, পর্বত, সমুদ্র, গ্রন্থ, প্রতিষ্ঠান ইত্যাদির নাম বোঝাবে তাকেই আমরা সংজ্ঞাবাচক বিশেষ্য বলবো। যেমন ভারতবর্ষ আমাদের দেশ। কি না, ভারতবর্ষ আমাদের দেশ। এই যে ভারতবর্ষ নাম একটি স্থানের নাম
তাই কিন্তু ভারতবর্ষ এখানে কিন্তু সংজ্ঞাবাচক বিশেষ্যের উদাহরণ। তো আশা করছি তোমরা এটা যথার্থ বুঝতে পেরেছ। তো নেক্সট দেখো, নেক্সট জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য মানেটাই তোমরা বুঝতে পেরেছো, জাতি শব্দটার মাধ্যমেই। তো যে বিশেষ্য পদ দ্বারা কোনো জাতি গোষ্ঠী হতে পারে, ধর্মগোষ্ঠী হতে পারে, বস্তু হতে পারে, ইত্যাদি প্রাণীকে বোঝায় তাকে কিন্তু জাতিবাচক বিশেষ্য বলে। কাদের বোঝায়? না, ইত্যাদি প্রাণীকে বোঝায়। জাতি, গোষ্ঠী, ধর্ম, জাতি, গোষ্ঠী, ধর্ম ইত্যাদি দ্বারা যে প্রাণীকে বোঝায়, বস্তু বা প্রাণীকে বোঝায়, তাকে কিন্তু জাতিবাচক বলে। বলছে তিনি খ্রিস্টান হয়েছিলেন। এই যে খ্রিস্টান একটা ধর্মগোষ্ঠী, তাই এটা জাতিবাচক, তাই না? তাহলে খ্রিস্টান একটি ধর্মগোষ্ঠী, তাই এটা কিন্তু কি জাতিবাচক শব্দ, কিন্তু জাতিবাচক বিশেষ্য হয়েছে। এরপরে বস্তুবাচক বিশেষ্য। যে বিশেষ্য পদ দ্বারা কোনো জিনিসের নাম বোঝায় তাকে বস্তুবাচক বিশেষ্য বলে। যেমন রাজকন্যা সোনার খাটে শায়িত ছিল। রাজকন্যা কি ছিল? না, রাজকন্যা সোনার খাটে শায়িত ছিল। তো এই যে খাট একটা বস্তু, তাই না? তাহলে এখানে বস্তুবাচক শব্দ বুঝিয়েছে খাট। তো দেখো নেক্সট দেখো সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টি মানে বুঝতে পেরেছো অনেক জিনিস। তো যে বিশেষ্য পদ দ্বারা কোনো জাতিবাচক বিশেষ্যের সমষ্টিকে বোঝানো হয় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে। অনেক জাতিগত শব্দ বোঝায়। যেমন কাকাবাবু নেতাজি ক্লাবের সদস্য ছিলেন। এই যে ক্লাব, তো ক্লাবের মধ্যে তো অনেক মানুষজন থাকে, তো সেই জন্য এটা একটা জাতিবাচক বিশেষ্যের, এটা সমষ্টিবাচক, সমষ্টি যার মধ্যে অনেক মানুষজন থাকে সেটাই সমষ্টি। তো তাই এখানে হয়েছে ক্লাব। তো নেক্সট দেখো সংখ্যাবাচক বিশেষ্য। সংখ্যাবাচক বিশেষ্য বিশেষ্য পদ হিসাবে ব্যবহৃত হলে তাকে সংখ্যাবাচক বিশেষ্য বলে। তাহলে সংখ্যাবাচক শব্দ, যখন সংখ্যাবাচক শব্দগুলো যখন বিশেষ্য পদ হিসাবেই ব্যবহৃত হবে সেটাকে বলা হবে সংখ্যাবাচক বিশেষ্য। যেমন 7-5 ভেবে মাথা খারাপ করো না। 7-5 ভেবে মাথা খারাপ করো না, তাহলে এই একটা তো সংখ্যাবাচক বিশেষ্য। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তো নেক্সট দেখো গুণবাচক বিশেষ্য। যে বিশেষ্য পদ দ্বারা কোনো প্রাণী বা বস্তুর দোষ, গুণ, ধর্ম, প্রকৃতি ইত্যাদি বোঝায় তাকে গুণবাচক বিশেষ্য বলে। যেমন করুণা ভিক্ষা করে ফিরেছি দাঁড়ে দাঁড়ে। এই যে করুণা, করুণা করা হয়েছে তাই সে ভিক্ষা কিন্তু পেয়েছে এবং সে ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে ফিরেছে করুণার মতন, তাই না? তাহলে করুণা কিন্তু একটা প্রাণীর গুণ বোঝাচ্ছে না দোষ বোঝাচ্ছে নাকি ধর্ম? এটা নিশ্চয়ই একটা গুণ বোঝাচ্ছে, কোনো বস্তু বা প্রাণীর। এখানে প্রাণীর গুণ বোঝাচ্ছে, কোনো মানুষের। কারণ অন্যান্য প্রাণীরা তো আর ভিক্ষা করতে পারবে না রে বাবা, পারবে? পারবে না। তো নেক্সট এবার দেখো অবস্থাবাচক বিশেষ্য। কি বিশেষ্য? না অবস্থাবাচক বিশেষ্য। যে বিশেষ্য পদ দ্বারা কোনো প্রাণী বা বস্তুর অবস্থা বোঝায় তাকে অবস্থাবাচক বিশেষ্য বলে। মানে যে বিশেষ্য পদ দ্বারা কোন একটা ব্যক্তি বা বস্তুর অবস্থা বোঝাচ্ছে, যে সেই ব্যক্তির অবস্থাটি কেমন, সেই ব্যক্তিটি ধনী কিংবা কোনো একটি সিংহ দুর্বল হয়ে পড়েছে, মানে এই যে দুর্বল সেটা কিন্তু তার অবস্থা। এই যে এখানে উদাহরণ দেখো, দারিদ্র মানুষ গড়তে সাহায্য করে, এই দারিদ্র মানুষ গড়তে সাহায্য করে। দারিদ্র, এই যে দারিদ্র একটা বস্তুর অবস্থা, একটি প্রাণীর অবস্থা। যে প্রাণীটি দারিদ্র অর্থাৎ একটি মানুষ দারিদ্র, সেই দারিদ্রতা থেকেই কিন্তু মানুষ নিজেকে কিন্তু গড়তে পারে।
তাই না? ধনী লোকেরা কিন্তু সেইভাবে গড়ার চেষ্টা করে না, তাদের খিদেটা কম থাকে কিন্তু বাবা, তাদের খিদেটা কি থাকে না কম থাকে। তো দেখো নেক্সট দেখো ভাববাচক বিশেষ্য। যে বিশেষ্য পদ দ্বারা কোনো প্রাণীর মনের কোনো বিশেষ ভাবকে বোঝায় তাকে ভাববাচক বিশেষ্য বলে। যেমন জলপানে তৃপ্ত হলাম, তাহলে ভাববাচক কোনো প্রাণীর মনের কোনো বিশেষ ভাবকে বোঝায়, কোনো প্রাণীর মনের বিশেষ ভাবকে বোঝায়, বিশেষ ভাব, সেটাকেই বলছে বিশেষ্য। তো এই যে জলপানে তৃপ্ত হলাম, এই যে তৃপ্ত হওয়া, জলটি পান করার ফলে কি হয়েছে না তৃপ্ত হয়েছে, এই যে তৃপ্ত হওয়াটা এটাই কিন্তু ভাববাচক বিশেষ্যের উদাহরণ। তো এরপরে দেখো ক্রিয়াবাচক বিশেষ্য। তো ক্রিয়াবাচক বিশেষ্যটা খুবই সহজ, ক্রিয়া মানেই কাজ। যে বিশেষ্য পদ দ্বারা কোনো কাজের নাম বোঝায় তাকে ক্রিয়াবাচক বিশেষ্য বলে। যেমন ঘুমে অচেতন হয়ে আছে, ঘুমে অচেতন হয়ে আছে, এই যে ঘুমানো, এই যে একটা কাজ, তাহলে এটা ক্রিয়া, ক্রিয়াবাচক বিশেষ্য এটা। তো এটা বুঝতে পেরেছো এই পর্যন্ত? তো এরপরে তোমাদের হচ্ছে বিশেষণ। তো বিশেষণ কি সেটা তোমরা খুব ভালো করেই জানো, যে পদ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া এবং সম্বন্ধ পদের দোষ, গুণ, ধর্ম, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায় সেই পদকে কিন্তু বিশেষণ পদ বলে। মানে দেখো এই যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, সম্বন্ধ, এই যে মূল পদগুলো, এই পদের অবস্থা, গুণ, পরিমাণ, সংখ্যা, ধর্ম ইত্যাদি বোঝালেই কিন্তু সেটা বিশেষণ হবে। কি হবে সেটা? বিশেষণ। তো দেখো কুলবধূ দ্রুত গেল লাজে চমকিয়া, লাজে চমকিয়া, লাজ মানে এখানে লজ্জা, তাহলে কুলবধূ দ্রুত গেল লাজে চমকিয়া, এই যে দ্রুত, এটা একটা কি, এটা কিন্তু একটা দোষ হতে পারে, অবস্থা, এটা কিন্তু একটা অবস্থা, এই যে দ্রুত, তাহলে এটা কি হলো, এটা বিশেষণের উদাহরণ হলো। চলো এবার বিশেষণের শ্রেণীর বিভাগ। এই বিশেষণকেও অনেকগুলো ভাগে ভাগ করা যায়। যেরকম 1 নম্বর হচ্ছে বিশেষ্যের বিশেষণ বা নাম বিশেষণ। যে পদ বিশেষ্য বা নাম পদের গুণ, দোষ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে তাকে বিশেষ্যের বিশেষণ বলে। অর্থাৎ বিশেষ্যের নাম, দোষ, গুণ ইত্যাদি বোঝালেই তাকে বিশেষণ বলবে, বিশেষ্যের বিশেষণ। যেমন গুণবাচকের ক্ষেত্রে মেঘলা আকাশ, মিষ্টি আম, অবস্থাবাচকের ক্ষেত্রে অসুস্থ শরীর, পুরনো বাড়ি, সংখ্যাবাচকের ক্ষেত্রে 7 দিন, পরিমাণবাচকের ক্ষেত্রে অল্প জল, প্রচুর টাকা, এই যে এই শব্দগুলো কিন্তু হচ্ছে। তো ভালো করে দেখো বুঝতে পারবে। তো এইগুলো এই যে গুণবাচক, এই যে মেঘলা, মিষ্টি, এগুলো তো গুণ। তো বিশেষ্য কোনটা এখানে? বিশেষ্য আকাশ, আম। এই যেখানে অবস্থা, অসুস্থ শরীর, শরীরটা কি অসুস্থ, এই যে পুরনো বাড়ি, বাড়িটা কি পুরনো, এই যে অবস্থা, সংখ্যা 7, 7 দিন, দিনটা হচ্ছে কি বিশেষ্য, অল্প জল, এই যে অল্পটা, পরিমাণবাচক প্রচুর, এখানে এটা। চলো নেক্সট দেখো বিশেষণের বিশেষণ 2 নম্বর। এবার হচ্ছে বিশেষণের বিশেষণ। বিশেষণের দোষ, গুণ, অবস্থা, প্রকার বোঝায়। যেমন টকটকে লাল সূর্য, কি না টকটকে লাল সূর্য। তো বিশেষণের বিশেষণ এখানে, এখানে বিশেষ্য হচ্ছে সূর্য, এই যে সূর্য হচ্ছে বিশেষণ, বিশেষ্য, বিশেষ্য হচ্ছে সূর্য, এর বিশেষণ হচ্ছে লাল, লালটা কেমন না টকটকে, এই যে বিশেষণের বিশেষণ এইটা। এরপরে দেখো সর্বনামীয় বিশেষণ 3 নম্বর। তো বিশেষ্য সর্বনাম পদকে বিশেষিত করে, যথা তুমি অধম, সর্বনাম পদকে বিশেষিত করছে, কি তুমি অধম, এই যে তুমিটা, এটা কি, তুমিটা হচ্ছে সর্বনাম পদ, এই সর্বনাম পদকে বিশেষিত করছে যে অধম শব্দটি দ্বারা, তাহলে অধমটি হচ্ছে কি বিশেষণ, অধমটি বিশেষণ। এরপরে ক্রিয়া বিশেষণ।
ক্রিয়াকে বিশেষিত করে, যথা ধীরে চলো। এই যে চলো শব্দটা হচ্ছে ক্রিয়া, এটা দ্বারা কাজ শেষ হচ্ছে, তো এর বিশেষণ হচ্ছে কি ধীরে। এরপরে 5 নম্বর দেখো সম্বন্ধ বিশেষণ। নবমীর পাঠা, এই যে নবমীর পাঠা, এই যে পাঠা শব্দটি হচ্ছে বিশেষণ, নবমী শব্দটি কিন্তু সম্বন্ধ শব্দ, তাই নবমীর। এরপরে পূরণবাচক বিশেষণ বা ক্রমবিশেষণ, উদাহরণ দিয়ে দিয়েছি দেখো, আমরা নবম শ্রেণীর ছাত্র, পূরণবাচক মানে সংখ্যা, যে সংখ্যাগুলো পূরণবাচক শব্দ, যেরকম একাদশ, দ্বাদশ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এখানে নবম শ্রেণীর ছাত্র, আমরা নবম শ্রেণীর ছাত্র, পূরণবাচক বিশেষণ এখানে। এরপরে সংখ্যাবাচক, যখন কোনো সংখ্যা বলবে, যেরকম 10 হাত কাপড়, কি বলছে 10 হাত কাপড়। তারপরে ধনাত্মক বিশেষণ, কনকনে ঠান্ডা। এই যে ধনাত্মক কনকনে, যে শব্দগুলো পরপর একই শব্দ বসে সেইগুলো হচ্ছে ধনাত্মক শব্দ, কনকনে, তবে ঠক ঠক, ঝনঝন, ঝুমঝুম, এই যে শো শো, এই শব্দগুলো কিন্তু ধনাত্মক শব্দ। চলো নেক্সট, অব্যয়জাত বিশেষণ। এবার কি জাত বিশেষণ না অব্যয়জাত বিশেষণ। কি বিশেষণ না অব্যয়জাত বিশেষণ। কোনো অব্যয় পদ বা অব্যয়জাত কোনো পদ যদি বিশেষ্যের পূর্বে বসে, বিশেষণের ন্যায় কাজ করে, তবে তাকে অব্যয়জাত বিশেষণ বলে। যেমন আকস্মিক আবির্ভাব। কি না আকস্মিক আবির্ভাব। তাহলে কোনো অব্যয় পদ বা অব্যয়জাত কোনো পদ যদি বিশেষ্যের পূর্বে বসে, বিশেষণের ন্যায় কাজ করে, তবে তাকে অব্যয়জাত বিশেষণ বলে। যেমন আকস্মিক আবির্ভাব। এই যে অব্যয়জাত পদ আকস্মিক, এটা একটা অব্যয়। এরপরে দেখো বিধেয় বিশেষণ। যখন বিশেষণ পদ বাক্যের বিধেয় অংশে ব্যবহৃত হয়, একটা উদ্দেশ্য আর একটা বিধেয় থাকে, যা কোনো কাউকে উদ্দেশ্য করে যেটা বলা হচ্ছে, যে জিনিসটা বলা হয় সেটা হচ্ছে বিধেয়। জানো, যখন বিশেষণ পদ বাক্যের বিধেয় অংশে ব্যবহৃত হয়ে কর্তাকে বিশেষিত করে, এখানে কর্তাকেই বিশেষিত করে, অর্থাৎ যখন বিধেয় বিশেষণ এক হয়ে যায় তখন কিন্তু বিধেয় বিশেষণ হয়। যেমন হরিণের শিং বাঁকা। এই যে হরিণের শিংটা কি না বাঁকা, হরিণের শিংটা বাঁকা, এখানে এই যে বিধেয় বিশেষণ। এখানে হরিণটা উদ্দেশ্য, শিং বিধেয়, হরিণের শিং, আর বাঁকাটা হচ্ছে এখানে বিশেষণ। বাঁকাটা কি বিশেষণ, শিং বাঁকাটাই এখানে বিধেয় বিশেষণ। এরপরে দেখো সর্বনাম। তো সর্বনাম জানো কি জিনিস, যে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। মানে নামের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলোই সর্বনাম। যেমন আপনি কোথায় যাবেন, কি আপনি কোথায় যাবেন, এই যে আপনি শব্দটা কিন্তু সর্বনাম। আপনি সর্বনাম, কারণ আমি সেই লোকটার নাম ধরে জিজ্ঞাসা করিনি, তাই না? আমি সেই লোকটার নাম ধরে তো জিজ্ঞাসা করিনি, তার নামের পরিবর্তে আমি তাকে জিজ্ঞাসা করেছি আপনি কোথায় যাবেন। এই যে নামের পরিবর্তে, সেটাই সর্বনাম। দেখো সর্বনামেরও বেশ কিছু কিন্তু ভাগ আছে। ব্যক্তিবাচক, আত্মবাচক, নির্দেশক, অনির্দিষ্ট, প্রশ্নবাচক, সংযোগবাচক, সাকল্যবাচক, সম্বন্ধবাচক। এখানে দেখো প্রত্যেকটা উদাহরণ আমি দিয়ে দিয়েছি। ব্যক্তিবাচকের ক্ষেত্রে কি কি হতে পারে, আমি, তুমি, সে, তারা। আত্মবাচকের ক্ষেত্রে নিজে, স্বয়ং, আপনি বা আপনি। নির্দেশকের ক্ষেত্রে এই, ওই, এটা, ওটা। অনির্দিষ্ট, কেউ, কিছু, কোনো। প্রশ্নবাচকের ক্ষেত্রে কে, কি, কাকে, কোনটি, কোথায়, কাদের, এইগুলো কিন্তু হবে। আর সংযোগবাচক যে, যিনি, যারা। সাকল্যবাচক সব, সকল, সমুদয়। সম্বন্ধবাচক আমার, তোমার, তাদের। এইগুলো কিন্তু একটু খেয়াল তোমরা করবে, এইগুলো কিন্তু একটু তোমরা প্রত্যেকটা কিন্তু খেয়াল তোমাদেরকে করতে হবে। তো দেখো নেক্সট, অব্যয়। তো সর্বনাম আমাদের হয়ে গেল, এইবার কি না অব্যয়।
দেখো, যে পদ লিঙ্গ, বচন, পুরুষ বিভক্তি বা কারক ভেদে কখনোই পরিবর্তিত বা ব্যয়িত বা রূপান্তর হয় না, তাকে অব্যয় পদ বলে। যেই পদগুলো সে বচনই হোক, লিঙ্গই হোক, আর পুরুষই হোক, বিভক্তিই হোক, যেই পদগুলো কখনোই রূপান্তরিত হয় না বা পরিবর্তন হয় না, এগুলি বাক্যে অপরিবর্তিত থাকে, পদের মধ্যে সম্পর্ক স্থাপন করে। পদগুলো কি কি? এই যে পদগুলো হচ্ছে ও, এবং, কিন্তু, যেন, আর, হঠাৎ, বা, ছি ইত্যাদি, বা, ছি ইত্যাদি। তো এইটা মনে রাখবে। অব্যয় পদের শ্রেণীবিভাগ। অব্যয় পদকে কিন্তু ৪টি ভাগে ভাগ করা যায়। কটি ভাগে ভাগ করা যায়? অব্যয় পদকে ৪টি ভাগে ভাগ করা যায়। চলো দেখি কি কি। তো ১ নম্বর হচ্ছে সমুচ্চয়ী অব্যয়। কি অব্যয়? সমুচ্চয়ী। যে অব্যয় পদ দুটি বা ততোধিক পদের বা বাক্যের মধ্যে সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায়। দুটি বা ততোধিক পদের ক্ষেত্রে কিন্তু বাক্যের মধ্যে সংযোজন হতে পারে, বিয়োজন হতে পারে বা সংকোচন। উদাহরণ কি? এবং, ও, কিন্তু, অথবা, অথচ এই শব্দগুলো দিয়ে হবে। এই শব্দগুলো যেমন রহিম ও করিম দুই ভাই, তাহলে এই যে দুটি বোঝালো এখানে, রহিম ও করিম দুই ভাই, তাহলে এটা কি হবে? সমুচ্চয়ী অব্যয়। কি অব্যয়? সমুচ্চয়ী। ২ নম্বর হচ্ছে পদান্বয়ী অব্যয়। যে অব্যয় বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে বাক্যের অন্য পদের সাথে সম্পর্ক স্থাপন করে। উদাহরণ: দ্বারা, দিয়ে, সাথে, সামনে, উপরে। যেমন তোমার সাথে যাব না। যে অব্যয় বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে বাক্যের অন্য পদের সাথে সম্পর্ক স্থাপন করে। এই যে যেমন তোমার সাথে যাব না, এই যে তোমার, এটা তো একটা সর্বনাম পদ বাবা। তো তোমার এই যে কথাটা, তোমার এই যে তোমার সাথে যাব না, এই যে সাথে, দ্বারা, দিয়ে, সাথে, সামনে, উপরে, এইগুলোকে কিন্তু মনে রাখবে। তো এইগুলো কিন্তু সর্বনাম পদের উদাহরণ, পদান্বয়ী অব্যয়। এরপরে হচ্ছে অনন্বয়ী অব্যয়। কি না? অনন্বয়ী। যে অব্যয়ের সাথে বাক্যের অন্য পদের কোনো সরাসরি ব্যাকরণগত সম্পর্ক নেই এবং যা মনের আবেগ, হর্ষ, বিষাদ, ঘৃণা প্রকাশ করে, তাহলে যার সাথে ব্যাকরণের কোনো সরাসরি যোগ নেই, কোনো সম্পর্ক নেই, হর্ষ, বিষাদ, ঘৃণা আবেগ দিয়ে যেগুলো প্রকাশ পায়, বাহ, ছি, আহা, হাই হাই বলি না আমরা, বাহ কি সুন্দর পাখি, এই যে বা, এর সাথে কিন্তু ব্যাকরণের কোনো সম্পর্ক নেই, এর সাথে ব্যাকরণের কোনো সম্পর্ক নেই। তো ৪ নম্বর দেখি, ধনাত্মক বা অনুকর অব্যয়। কি অব্যয়? ধনাত্মক বা অনুকর, যা কোনো কিছুর কাল্পনিক বা বাস্তব ধ্বনি বা অনুভূতির অনুকৃতি বোঝায়। উদাহরণ কি? কলকল, ঝমঝম, গমগম, মর্মর। কি কি? কলকল, ঝমঝম, গমগম, মর্মর। যেমন কলকলিয়ে নদী বয়ে চলে, কলকলিয়ে নদী বয়ে চলে। এই যে কলকল ধনাত্মক, আগেও বলেছি যে ধনাত্মক শব্দ এইগুলো, ধনাত্মক অব্যয়, কিন্তু এইগুলো কিন্তু ধনাত্মক অব্যয়ের উদাহরণ। চলো নেক্সট, এবার ক্রিয়াপদ। তো দেখো, পদ পরিবর্তনের লাস্ট টপিক ক্রিয়াপদ। ধাতুর প্রয়োগগত রূপ হলো ক্রিয়া, অর্থাৎ ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে যে পদ গঠিত হয় তাকে বলে ক্রিয়াপদ। ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যোগ হলে যে পদ গঠিত হয় তাকে কি বলে? ক্রিয়াপদ। ক্রিয়াপদের দ্বারা কোনো কাজ করা অথবা হওয়া বোঝায়, জানো এটা তোমরা প্রত্যেককেই জানো। ক্রিয়াপদের উদাহরণ কি? কর যোগ ই, করি। এই যে খেয়াল যোগ ইবে, এই যে খেয়াল একটি ধাতু, এর এই ইবে ধাতু, ইবে বিভক্তি যুক্ত হয়েছে, তাহলে ধাতু খেল, তার সাথে ইবে বিভক্তি যুক্ত হয়ে কি হয়েছে? ক্রিয়া হয়েছে, ক্রিয়াপদ হয়েছে। এই যে কর হচ্ছে ধাতু, তার সাথে বিভক্তি হর্ষই যুক্ত হয়ে করি হয়েছে। তো ক্রিয়াপদের শ্রেণীবিভাগ, ক্রিয়াপদেরও ভাগ আছে। ক্রিয়ার গঠন অনুসারে 3টি শ্রেণীতে ভাগ করা যায়, যথা মৌলিক ক্রিয়া, সাধিত ক্রিয়া ও সংযোগমূলক ক্রিয়া। কি কি? মৌলিক ক্রিয়া, সাধিত ক্রিয়া, সংযোগমূলক ক্রিয়া। মৌলিক ক্রিয়া কাকে বলে?
মৌলিক ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে মৌলিক ক্রিয়া বলে। যেমন রাম বই পড়ে, এই যে পর, তাহলে পর ধাতুর সাথে এ বিভক্তি যুক্ত হয়ে হয়েছে পরে, এই যে পরটা হচ্ছে মৌলিক ধাতু। এরপরে দেখো 2 নম্বর সাধিত ক্রিয়া। সাধিত ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে সাধিত ক্রিয়া গঠিত হয়। এই ক্রিয়া 3 প্রকার: প্রযোজক ক্রিয়া, নাম ধাতুজ ক্রিয়া আর ধনাত্মক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া, প্রযোজক ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে প্রযোজক ক্রিয়া গঠিত হয়। প্রযোজক ধাতুর সঙ্গে ক্রিয়া প্রযোজক ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে প্রযোজক ক্রিয়া গঠিত হয়। যেমন নাচাই পুতুল দক্ষ বাজি করে, নাচ যোগ আ, নাচা। তাহলে এই যে নাচাই, তাহলে নাচাই, নাচ যোগ আ, নাচা। তো সেখান থেকে অন্তস্থ হয়েছে যুক্ত, দিয়ে হয়েছে কি নাচাই। তো এরপরে দেখো নাম ধাতুর ক্রিয়া। নাম ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যোগে নাম ধাতুর ক্রিয়া গঠিত হয়। যেমন আমার ঘড়িটি কে হাতাইছে, এই যে হাতাই আছে, হাতাই আছে, তাহলে হাতাই আছে ধাতুর সাথে হয়েছে কি হাতা যোগ, এই যে এখানে হবে যোগ, হাতা যোগ ই আছে, হাতাই আছে, এই নাম ধাতু এখানে হাতা। তো হাতা তো একটা নাম ধাতু, সেই নাম ধাতুর সাথে বিভক্তি যুক্ত হয়েছে ই আছে, দিয়ে হয়েছে হাতাই আছে, তাই না? তো এরপরে দেখো ধনাত্মক ক্রিয়া। ধনাত্মক ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে ধনাত্মক ক্রিয়া বলে। যেমন আসছে কারা হন হনিয়ে, এই যে হন হনিয়ে কাজটা শেষ তো হলো বাবা, এই যে হন হনিয়ে, ভন ভনি ইত্যাদি শব্দগুলো ধনাত্মক ক্রিয়া। এরপরে দেখো সংযোগমূলক ক্রিয়া। 3 নম্বর কি সংযোগমূলক ক্রিয়া। বিশেষ্য বিশেষণ ও অব্যয়ের সঙ্গে মৌলিক ধাতু সহযোগে সংযোগমূলক ধাতু গঠিত হয়। তাহলে বিশেষ্য বিশেষণ আর অব্যয় এর সাথে মৌলিক ধাতু যুক্ত হয়ে গঠিত হয় সংযোগমূলক ধাতু। আর সংযোগমূলক ধাতুর পরে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে যে ক্রিয়াপদ গঠিত হয় সেই ক্রিয়া যদি একটি মাত্র অর্থ প্রকাশ করে তবে তাকে সংযোগমূলক ক্রিয়া বলে। অর্থ কিন্তু একটাই প্রকাশ করবে। যেমন বরখাস্ত করিলেন, এই যে করযোগ ইলেন, করিলেন, আমাকে বধ করো, এই যে করো করযোগ অ, করো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ্য বা বিশেষণ বা অব্যয়ের সাথে কি হয়েছে না ক্রিয়া বিভক্তি যুক্ত হয়েছে। তো সংযোগমূলক ক্রিয়া বা 2 প্রকার, একটা হচ্ছে যুক্ত ক্রিয়া আর একটা হচ্ছে অযুক্ত ক্রিয়া। তো যুক্ত ক্রিয়া দেখো, যুক্ত ধাতুর পরে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয় তাকে যুক্ত ক্রিয়া বলে। যুক্ত ধাতুর পরে যেমন সেলাম করা, কর যোগা, এই যে কর ধাতু একটা যুক্ত ধাতু, তাহলে কর যোগা করা, এর সাথে বিভক্তি যুক্ত হয়েছে আ। এরপরে দেখো যৌগিক ক্রিয়া। অসমাপিকা ক্রিয়ার সঙ্গে অন্য ধাতু নিষ্পন্ন সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে বিশিষ্ট অর্থ প্রকাশক ক্রিয়াপদ গঠন করলে তাকে যৌগিক ক্রিয়া বা মিশ্র ক্রিয়া বলে। তাহলে অসমাপিকা ক্রিয়ার সঙ্গে অন্য ধাতু নিষ্পন্ন সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে বিশিষ্ট অর্থ প্রকাশক ক্রিয়াপদ গঠন করলে তাকে যৌগিক ক্রিয়া বা মিশ্র ক্রিয়া বলে। যেমন ছেলেটি বই পড়িতে লাগিল, এতে পড়িতে পর যোগিতে অসমাপিকা ক্রিয়া। পড়িতে মানে এখনো কিন্তু তার পড়া শেষ হয়নি, অর্থাৎ ক্রিয়াটি শেষ হয়নি, তাই এটি অসমাপিকা ক্রিয়া। লাগিল সমাপিকা ক্রিয়া, মানে বই পড়িতে লাগিল মানে কাজটা হয়ে গেছে বলতে গেলে। অনুরূপ বসিয়া পড়িল, হাসিতে লাগিল, জাগিয়ে রহিল ইত্যাদি। এবার ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া আবার 2 প্রকার। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়? 2টি ভাগে। একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর একটা অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কি? যে ক্রিয়ায় বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায় তাকে সমাপিকা ক্রিয়া। আমি ভাত খাই মানে কি আমি ভাত খাই। আর কি অসমাপিকা ক্রিয়া,
যে ক্রিয়া বাক্যের অর্থ সম্পূর্ণ করে না, যেমন সে কিছু বলল না, সে কিছু বলল না, সে কিছু বলল না, এই শব্দগুলো মানে এখানে কিন্তু কাজটি হলো না, কাজটি সম্পূর্ণ হলো না, বাক্যটি সম্পূর্ণ হলো না। তো এখানে তোমাদের পদ পরিবর্তন শেষ। তো এবার তোমাদের পদ পরিবর্তনের বেশ কিছু প্রশ্নের কিন্তু আলোচনা করা হবে, বেশ কিছু প্রশ্নের আলোচনা তোমাদের করা হবে পদ পরিবর্তনে। তো দেখো তোমরা, তো প্রথম প্রশ্ন দেখো, মনে আনন্দ আনো, বেদনা আপনি হটে যাবে। তো এখানে অপশন ক হচ্ছে ভাববাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, অবস্থাবাচক বিশেষ্য, নাকি কোনোটি নয়। কোনটা হবে বলে মনে হচ্ছে? আনন্দ, আনন্দ শব্দটি কি আসলে? আনন্দ কি গুণ বোঝাচ্ছে না ভাব বোঝাচ্ছে? মনে আনন্দ আনা এটা কি একটা গুণ না ভাব, নাকি অবস্থা, নাকি কোনোটি নয়? দেখো এটা কিন্তু একদম একের ক হচ্ছে সঠিক উত্তর, ভাববাচক বিশেষ্য। দেখো 2 নম্বর, আপনি কি খেলেন। এই যে কি শব্দটি, এটা কি সমষ্টিবাচক সর্বনাম, আত্মবাচক সর্বনাম, না প্রশ্নবাচক সর্বনাম? খুব সহজ এটা, একদম তোমরা পারবে। এটা কিন্তু ঠিক ধরেছো, প্রশ্নবাচক সর্বনাম। তাই আমি আর পরের উদাহরণে গেলাম না। চলো, বাকি সব করে রব। এই যে সব, এটা কি সাকল্যবাচক সর্বনাম, নির্দেশক সর্বনাম, সমষ্টিবাচক বিশেষ্য, নাকি ক ভুল খ নির্ভুল? কি হতে পারে দেখো, এখানে কিন্তু এটা কিন্তু অবশ্যই সাকুল্যবাচক সর্বনাম হবে, সাকুল্যবাচক। তো 4 নম্বর দেখো, দ্বিতীয় দিন, সম্বন্ধ বিশেষণ, সংখ্যা বিশেষণ, পূরণবাচক বিশেষণ, না কোনোটি নয়। খুব সহজ এটা, এটা কিন্তু 4-এর গ হবে, পূরণবাচক বিশেষণ, পূরণবাচক বিশেষণ। এরপরে 5 নম্বর দেখো, মুচমুচে, লুচি কয়েকখানা আনতে বলুন। তাহলে বাক্যালঙ্কার অব্যয়, ধন্যাত্মক অব্যয়, না অনন্যয়ী অব্যয়, না পদান্বয়ী অব্যয়? দেখো ভালো করে, খুব সহজ, মুচমুচে, একই কথা আছে কিন্তু মুচমুচে। দেখো একটু 5-এর খ হবে ধন্যাত্মক অব্যয়, অবশ্যই ধন্যাত্মক অব্যয়। চলো 6 নম্বর, কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা। তো এখানে দেখো ব্যক্তিবাচক সর্বনাম, না নির্দেশক সর্বনাম, নাকি অনির্দেশক সর্বনাম, নাকি ভাববাচক বিশেষ্য? খুব সহজ কিন্তু এটা বুঝতে পারছো, কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা, এখানে কিন্তু জায়গাটার কোনো নাম কিন্তু নেই। তো সেক্ষেত্রে কি হতে পারে দেখো ভালো করে ভাবো, একদম 6-এর গ, অনির্দেশক সর্বনাম। চলো 7 নম্বর, আমরি বাংলা ভাষা। দেখো আমরি বাংলা ভাষা কি হতে পারে, এটা অন্যয়ী অব্যয়, সমচ্চয়ী অব্যয়, পদান্বয়ী অব্যয়, না ধন্যাত্মক অব্যয়? আমরি বাংলা ভাষা, ভেবে দেখো, এটা কিন্তু হবে অন্যয়ী অব্যয়। নেক্সট, রাম নিজেই গেল, রাম নিজেই গেল। দেখো ব্যক্তিবাচক সর্বনাম, আত্মবাচক সর্বনাম, সাপেক্ষ সর্বনাম, নাকি অন্যাদিবাচক সর্বনাম? ভেবে দেখো ভালো করে, এটা কিন্তু রাম নিজে, এই যে নিজের কথা আছে তার মানে আত্মবাচক, আত্মবাচক সর্বনাম। 9 নম্বর দেখো, প্রায় শেষ, প্রায় শেষ, এখানে প্রায় শব্দটা কি বিশেষ্য, অব্যয়, ক্রিয়া, না সর্বনাম? কি মনে হচ্ছে দেখো, ভাবনা চিন্তা করো, অবশ্যই পারবে। তাহলে কি হতে পারে, এটা কিন্তু অব্যয়, প্রায় শব্দটা অব্যয়। তারপরে দেখো 10 নম্বর, রঙিন চশমা। রঙিন চশমা কি হতে পারে, রঙিন শব্দটা সর্বনাম, বিশেষণ, বিশেষ্য, না ক্রিয়াপদ? রঙিন চশমা, একদম ঠিক ধরে। তো 10-এর খটাই হচ্ছে সঠিক উত্তর, 10-এর খ হচ্ছে সঠিক উত্তর, বিশেষণ। এরপরে 11, বলো 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 সবে। এই যে সবে কথাটা এখানে কি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, নাকি অব্যয়? ভালো করে ভেবে দেখো, এটা কিন্তু সর্বনাম, সবার নামের পরিবর্তে সবে ব্যবহার করা হয়েছে। 12 নম্বর দেখো, 400 টাকা, 400 টাকা, 400 শব্দটা দেখো, মাত্রাবাচক বিশেষণ, ক্রিয়া বিশেষণ, বিধেয় বিশেষণ, না সংখ্যাবাচক বিশেষণ? খুব সহজ, খুবই সহজ, এটা কিন্তু 12-র ঘ, একদম সঠিক ধরেছো, সংখ্যাবাচক বিশেষণ। 13 নম্বর দেখো, চলন্ত ট্রেন, চলন্ত ট্রেন,
ক হচ্ছে বিশেষ্য, খ হচ্ছে বিশেষণ, গ হচ্ছে অব্যয়, ঘ হচ্ছে সর্বনাম। কি হতে পারে? চলন্ত, যেটা চলছে। বিশেষ্য, বিশেষণ কি হতে পারে? একদম বিশেষণ, কারণ ট্রেনটা হচ্ছে বিশেষ্য। তো 14 নম্বর দেখো, মেয়েটির চমৎকার বুদ্ধি। এই যে মেয়েটির, এটা কি বিশেষ্য, বিশেষণ, অব্যয় না সর্বনাম? খুব সহজ, কিন্তু এটাও সহজ। একদম বিশেষ্য, ঠিক ধরেছো, বিশেষ্যই হবে। তো 15 নম্বর, অহংকার পতনের কারণ। অহংকার পতনের কারণ, অহংকার কি, কিসের কারণ? না, অহংকার হচ্ছে পতনের কারণ। তো কি হতে পারে এখানে অহংকার? ভাবো ভাবো। হুম, অহংকার পতনের কারণ গুণবাচক বিশেষ্য। কি হবে? অবস্থাবাচক বিশেষ্য, গুণবাচক, ক্রিয়াবাচক না ভাববাচক? গুণবাচক বিশেষ্যই সঠিক উত্তর। তো এরপরে তোমাদের নেক্সট দেখো, তো তোমাদের হোমওয়ার্ক আছে, সেই হোমওয়ার্কগুলো কিন্তু তোমরা অবশ্যই করবে, দেখবে সহজ, তোমরা অবশ্যই পারবে। দেখো, খেয়াল করে দেখে নাও। নেক্সট দেখো, তোমরা কিন্তু পারবে, আর অবশ্যই তোমরা কিন্তু তোমাদের হোমওয়ার্ক করবে, প্রত্যেককেই করবে, কেউ ফাঁকি দেবে না। ফাঁকি দিলে খারাপটা তোমাদের হবে। দেখো ভালো করে। পারবে। নিচে জাতিবাচক বিশেষ্য কোনটি? জাতিবাচক। খুব সহজ, খুবই সহজ। এটা দেখো, যৌবন কুসুম ভাতি কি শব্দ? সংস্কৃত শব্দ মনে হচ্ছে না? হতে পারে, কিন্তু এটি বাংলাও। দেখো আর একবার দেখে নাও ভালো করে, পরপর এইগুলো। তো তোমরা এখনো যারা এই চ্যানেলের সাথে যুক্ত হওনি, আমাদের টেস্ট আইকিউ, এই টেস্ট আইকিউ চ্যানেলের সাথে কিন্তু অবশ্যই যুক্ত হবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, এখানে আপার প্রাইমারি সিটিডের যথার্থভাবে পড়ানো হয় অভিজ্ঞ শিক্ষক দ্বারা। তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হবে এখনো যারা যুক্ত হওনি। আর অন্যান্য স্যাররা তো খুবই ভালো ক্লাস করাচ্ছে, আমিও ক্লাস দেখেছি ইউটিউবে রেকর্ডিং। তো দেখবে প্রত্যেকেই কিন্তু খুব ভালো ক্লাস করাচ্ছে, তোমরা এখনো যারা জয়েন হওনি কিন্তু হয়ে যাবে। তো আজকে ক্লাসের এখানেই সমাপ্তি করলাম। অবশ্যই কিন্তু তোমরা পড়াশোনা করো, চালিয়ে যাও, তোমাদের আগামী জীবন অবশ্যই ভালো হবে।